আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। এখন খিত্তায় খিত্তায় চলছে তালিম ও তাসকিল। মুসল্লিদের জিকির আজগারে মুখর পুরো ইজতেমা ময়দান। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। আজ শুক্রবার হওয়ায় জুমার নামাজে অংশ নিতে ইজতেমামুখী হাজারো মানুষ যে যেভাবে পারছেন নামাজে অংশ নিতে ছুটছেন টঙ্গীর তুরাগ তীরের উদ্দেশ্যে। জুমার নামাজের ইমামতি করার কথা রয়েছে তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়েরের। রোববার আখেরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব, আর ১৪ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। তবে বিভিন্ন সময় দুই গ্রুপের সংঘর্ষের কারণে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি টঙ্গীর তুরাগ তীরে। সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, বিশ্ব ইজতেমার কি খবর আছে আপনার কাছে? এই মুহূর্তে কার্যক্রম কি চলছে এবং মুসল্লিদের ভিড় আপনি কেমন দেখছেন? আমাদের প্রতি বছরের চিরচেনা সেই ইজতেমার রূপ অনেকটাই পাল্টে গেছে এই বছর বিশ্ব ইজতেমার শুরুর দিন। আমরা সকাল থেকেই দেখেছি যে সেই বিশ্ব ইজতেমার প্রচণ্ড মানুষের চাপ, মানুষের ঢল এবং ইজতেমা ময়দানে বাহিরে প্রচুর মানুষ থাকে, রাস্তাঘাটে মানুষ থাকে। এই বছর সম্পূর্ণ বিপরীত। ময়দানের অভ্যন্তরে মুসল্লিরা অনেকটা আয়েশ করে তারা বসে বয়ান শুনতেছেন, তাবলিগের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং ময়দানের ভিতরে অনেকটাই জায়গায় জায়গায় ফাঁকা আমরা দেখেছি। রাস্তাঘাটের মধ্যে কোনো চাপ নাই এবং সেই মানুষের ঢল অনেকটাই অনুপস্থিত এবং যানজট বলতে নাই। এখন এই রাস্তাঘাটে অবাধে এবং খুব ভালোভাবে যানবাহন চলাচল করছে, কোনো ভিড় আমরা লক্ষ্য করিনি। আর যেহেতু সকালে আম বয়ানের মধ্য দিয়ে প্রতি বছরই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়, এই বছর তাবলিগ যারা মুরব্বীরা চিন্তা করেছেন যে আমরা চাঁদের মাস অনুযায়ী আমরা আগের দিন সূর্যাস্তের পরে অর্থাৎ গতকাল সূর্যাস্তের পর থেকেই তাদের আজকের শুক্রবার দিবস শুরু হয়েছে এবং গতকাল মাগরিব থেকেই তারা থেমে থেমে আম বয়ান করেছেন এবং আজকে পূর্ণাঙ্গভাবে তাদের আম বয়ান চলছে। এবং আপনি যেটা বলেছেন, মাওলানা জিয়াউল হক এখন আম বয়ান করছেন এবং বাংলাদেশের একজন তাবলিগ মুরব্বী সেটা তর্জমা করে মুসল্লিদেরকে শোনাচ্ছেন। এই আম বয়ানের মাধ্যমে যে মানুষের আখিরাত পাওয়ার জন্য এবং দিনের কাজ করার জন্য এই তাবলিগ অত্যন্ত জরুরি, এটাই বয়ানের মাধ্যমে মুসল্লিদেরকে শোনাচ্ছেন। এবং তাবলিগের কার্যক্রম আজকে 3 দিন চলবে, তারপর হবে মোনাজাত। এই ছিল সর্বশেষ অবস্থা কথা। বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখছেন? নাসির, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর এখন গাজীপুর এই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 7,500 পুলিশের পাশাপাশি র্যাব, আনসার এবং সেনাবাহিনীর টহল রয়েছে এবং এই খিত্তায় খিত্তায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অনেকটা বাড়ানো হয়েছে। যেহেতু তাবলিগের আভ্যন্তরীণ কুন্দল এবং দ্বন্দ্ব রয়েছে, সেই দিকটা তারা বিবেচনায় রেখেছেন এবং আজকে থেকে র্যাবের মাধ্যমে ইজতেমার উপর দিয়ে হেলিকপ্টার টহল থাকবে, তুরাগ নদীর মধ্যে নৌ টহল থাকবে। এইভাবেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, ভবিষ্যতে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই দিক বিবেচনা করে কথা। টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কলেজের সামনে সড়কে অবস্থান করছে। রাত 9টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল। শিক্ষার্থীদের সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা কথা বলেন সরকারের প্রতিনিধি দলের প্রধান। তারপরেও শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিতে রাজি হননি। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেল 5টা থেকে শিক্ষার্থীরা
আমরণ অনশন পালন করছে। অনশনের ২০ ঘণ্টা পার হলেও দাবিতে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। পরে নিজ ক্যাম্পাস থেকে বেরিয়ে গুলশান মহাখালীর সড়কে অনশন করে সড়ক আটকে রাখে তিতুমিরের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি বা আমাদের নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার দাবি, আমাদের নামের দাবি নিয়ে আমরা আজকে এখানে বসেছি। ওনারা বলেছি ভার্সিটি করে দিবে, তারপরে ওনারা কেন আমাদের 7 কলেজের সাথে যুক্ত করলো? এটাই হলো, অর্থাৎ প্রশাসন দ্বিচারিতা করছে এখানে। আমরা যদি জনদুর্ভোগ না করি ওনারা সাড়া দেয় না, এই কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা। 6 কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তিতুমির কলেজের সাথে তাদের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। তারা তাদের আন্দোলনে আছেন, আমরা আমাদের আন্দোলনে আছি। শিক্ষার্থীরা দল গঠন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে কথা বলেছেন তিনি। সংবাদ মাধ্যমটির প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডিয়ন রাচম্যানের উপস্থাপনায় পডকাস্টে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। পরিস্থিতির কারণে তারা রাজনীতিতে যুক্ত হয়ে দল গঠন করছে। এটি করা দরকার বলেও মন্তব্য করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। তিনি বলেন, শিক্ষার্থীরা রক্ত দিয়ে যা অর্জন করেছে তাদেরকেই তা রক্ষা করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের অর্জন এমন সব ব্যক্তিরা দখল করবে যারা বিগত প্রশাসনের মতো সবকিছুর পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ খুঁজছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের একটি সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। বর্তমান সরকারে ছাত্র উপদেষ্টারা ভালো করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফরের সময় রাচম্যান রিভিউ নামের এই পডকাস্টের স্ক্রিপ্ট বৃহস্পতিবার প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে শিক্ষার্থীদের সম্ভাব্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। গেল 15 বছরের কার্যক্রম বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, তবে নিষিদ্ধ করা আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন উপদেষ্টা। বলেন, সরকার সকল প্রস্তুতি নিয়ে রাখলেও বিএনপি আরও সময় নেয়, জুলাই ঘোষণাপত্র দিতে দেরি হচ্ছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার সহ আহত, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদান এবং সাংবাদিকদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সব মিলিয়ে 127 জনকে দেওয়া হয় আর্থিক সহায়তা। সেখানে রাখা বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম সহ যে কোনো পেশাজীবীর মধ্য থেকে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হবার চেষ্টা করলে সরকার কঠোর হবে। আর গণহত্যার হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনার অবশ্যই বিচার করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল উপদেষ্টা পরিষদ থেকে তার পদত্যাগ ও ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। তো এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল। প্রশ্ন ছিল দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের চিন্তা আছে কিনা। এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে, নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না। এ সময় সাংবাদিকরা জানতে চান নির্বাচন, জুলাই ঘোষণাপত্র দেয়া সহ কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে কিনা। গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত।
সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো মানে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। রাজনৈতিক দলের সাথে কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও ঐক্য আছে এবং অভ্যুত্থানের প্রতিশ্রুতি পালনে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ তথ্য উপদেষ্টার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না গেলে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। বলেছেন, সবাই এমন একটি জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে যেখানে জনগণ সিদ্ধান্ত নিতে পারবে কে রাষ্ট্র পরিচালনা করবে। 4 জেলায় দলের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। চেষ্টা করব প্রত্যেকটি পরিবারকে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে বৃহস্পতিবার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরায় এই কর্মশালা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলের সবার মতামতের ভিত্তিতে 31 দফা দেওয়া হলেও বড় দল হিসেবে দায়িত্ব বেশি বিএনপির। বলেন, রাষ্ট্র মেরামতের কারিগর হতে হবে দলের নেতাকর্মীদের। এই যে সংস্কার প্রস্তাব এখন অনেকেই দিচ্ছে, অনেকেই বলছে, যারাই বর্তমানে গত 2 মাস, 3 মাস, 6 মাস এর ভিতরে যারা সংস্কারের কথা বলেছেন, এমন সরকারও এই যে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলছে, প্রত্যেককে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সংস্কারের কথা আমরা 2 বছর আগে বলেছি। 31 দফাতে আমরা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট, কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মানুষের নিত্যদিনের সমস্যা জিইয়ে রেখে কোনো সংস্কার কার্যক্রমই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারলে ধীরে ধীরে সমাধান হবে সব সমস্যার। আপনি জনগণকে সুন্দর বলবেন, এই করব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা? দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে, ভোট তো চাইবা, কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা, স্বাস্থ্যের কি করবা? আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদী শক্তি জোর করে ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। গত 15 বছরে যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, যারা জনগণের অভ্যুত্থানের কারণে 5 তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা দেশটাকে ভেঙে চুরে দিয়েছে। আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো একদম 5 তারিখ না 6 তারিখ বা 4 তারিখ, হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম না, কিন্তু জানতাম স্বৈরাচার পতন হবে। সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে, দেশের মানুষের সামনে আমরা এই 31 দফা উপস্থাপন করেছি, কারণ দেশ পুনর্গঠন করতে হবে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে বিএনপির হাত ধরেই সামনে ভালো কিছু হবে। এই জন্য ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তাড়াহুড়ো নয়, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় তার দল। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী কারো সম্পদ লুণ্ঠন করেনি, কারো কাছে চাঁদাও দাবি করেনি। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা।
নির্বাহী বিভাগের অজ্ঞাবহ না হয়ে নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে আইনগত সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। তবে সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে যাতে দীর্ঘসূত্রিতা না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন আলোচকরা। বৃহস্পতিবার রাজধানীতে নির্বাচন ও সংস্কার নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। সংস্কারকে সামনে রেখে গণতন্ত্র পুনর্গঠনের জন্য রাজধানীর BIISS মিলনায়তনে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আসলে আমরা সংস্কার বলছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গভীর সংস্কারের প্রয়োজন। সঠিকভাবে নিয়োগ হলেও যদি আইন কানুন বিধিবিধান যদি সঠিক না হয়, যদি সহায়ক না হয়, তাহলে কিন্তু যেই সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দিলেও কিন্তু তারা পক্ষপাতদুষ্টতার ঊর্ধ্বে উঠে তারা কাজ করতে পারবে না। তো এই জন্য নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের পক্ষে অনেকগুলো আইন কানুনের আমরা পরিবর্তনের এবং নূতন আইনের খসড়া তৈরি করেছি। তবে নারীদের জন্য সংসদে কোটা সংরক্ষণকে বৈষম্য দূর করার অনুষঙ্গ বলে মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন মনে করেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা গণতন্ত্রের পথে বড় চ্যালেঞ্জ। গণঅভ্যুত্থানের এই অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে নিয়ে পথ চলার যে বাধ্যবাধকতা, এই প্রশ্ন থেকে যারা সরে যাবেন তাদেরকে মনে হবে তারা জনগণকে খাটো করে দেখছেন। নির্বাচনকে স্থগিত রাখার পরামর্শ দিবেন, প্রকারান্তরে মনে হবে জনগণের চাইতে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একদল বুদ্ধিজীবী, কেবলমাত্র তারাই জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে হাজির হবেন। তখন জনগণ ঘুম থেকে উঠে তাদেরকে অনুসরণ করবেন। এমন ধরনের মনোজগৎ অবচেতনভাবে আমাদের অনেক বুদ্ধিজীবীদের মধ্যেও কিন্তু কাজ করে। সংলাপে অন্যান্য বক্তারা বলেন, অর্থনৈতিক সংকটের মাঝে জনস্বার্থমূলক উদ্যোগ নিতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। কিছু পদক্ষেপ না দিতে পারলে, সরকার যদি দেখাতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে সেই ব্যর্থতার দায় নিয়েই চলে যেতে হবে। কমিশন কোনোভাবেই কাজ করবে না যদি সরকার সেটাকে কাজ করতে দিতে না চায়। কিন্তু এই নির্বাচন কমিশন যদি 30, 40, 50 বছর ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তারপর কোনো একজন সরকার যদি সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তখন সে ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারবে। সংস্কারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনগণের ইচ্ছার প্রতিফলন বাস্তবায়নে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি বলে মনে করেন আলোচকরা। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হামলা এবং একাধিক হত্যা মামলার আসামি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে ছোট ভাই ওয়াহিদুজ্জামান কনকের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রংপুরের পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে শতাধিক পুলিশ অভিযানে অংশ নেয়। পুলিশ জানায়, রংপুরে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীকে। এদিকে রাতে তাকে থানা থেকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নেওয়ার সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন নুরুজ্জামান। তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। গত বছর 5 আগস্টের পর থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের নজরদারির পর অবশেষে সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও 1446 হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ফলে আজ পবিত্র রজব মাস 30 দিন পূর্ণ হবে এবং আগামী 1 ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। আর তাই আগামী 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। তৃতীয় দফায় বাড়ানো হলো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2024-25
কর বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 15 দিন বাড়িয়ে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কোম্পানি করদাতাদের 2024-25 কর বর্ষের জন্য রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বৃদ্ধি করে 16 মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে এনবিআর। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে তৃতীয়বারের মতো রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এই ছিল এনটিভির সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।